আমরা আজকে আবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি, কারণ অনেক বিষয় নিয়ে আলোচনা না করলে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টা খোলাসা না করলে অনেকেই এটি নিয়ে ভিন্ন রকম রূপ দেয়। যেমন ধরেন, আমরা যদি আলোচনার প্রথমেই যে আলোচনাটা করি, এই গত কয়েকদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, একই সঙ্গে কিভাবে সুযোগ সুবিধা কতটা দেয়া যায় হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে, সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য উনি ওনার মন্ত্রণালয়ে পূজা সংশ্লিষ্ট লোকদেরকে ডেকেছিলেন। তার মধ্যে পূজা উদযাপন পরিষদ দীর্ঘদিন ধরে তারা সারা বাংলাদেশের পূজাটাকে নিয়ন্ত্রণ করে। এবারে বিএনপি সমর্থিত দুটো গ্রুপ, পূজা উদযাপন ফ্রন্ট এবং আরেকটা কি নামে, ওটাও মনে হয় পূজা উদযাপন ফ্রন্ট, দুটো গ্রুপই তারাও গিয়েছিল নিমন্ত্রিত ভাবে। আমরা হিন্দু মহাজোট আমরাও নিমন্ত্রিত হিসেবে গিয়েছিলাম। তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আমরা হচ্ছিল। সেখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার বাহিনী, কোস্টার যেটা হচ্ছে নৌবাহিনী, কোস্টার গার্ড, তারপর সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, এরা উপস্থিত ছিলেন ওখানে। তো তার মধ্যে যেটা আলোচনার শুরুতেই সেটা হচ্ছে কিভাবে এটাকে নিরাপত্তা বিধান করা যায়, কিভাবে এই পূজা মণ্ডপগুলো নিরাপদ রাখা যায় এবং পূজায় আগত যে পুণ্যার্থী যারা আসবেন, পূজার জন্য যারা আসবেন, তারা যেন নিরাপদে পূজা পার্বণ করে ঘরে ফিরতে পারেন এবং সর্বশেষে প্রতিমাটা যাতে ভালো মতো বিসর্জন হয় সেই বিষয়গুলো লক্ষ্য রেখে আলোচনার সূত্রপাত। এবং এখানে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে সামনে যেহেতু নির্বাচন আসছে, অতএব এই যে পূজা, এই পূজাটাকে সাবোটাজ করা, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য রাজনৈতিক নেতাদের একটা কুটো কৌশল থাকতে পারে, যারা পরাজিত শক্তি আছে তাদের। একই সঙ্গে মৌলবাদী কিছু চক্র আছে যারা প্রতিমার বিরোধী সবসময় বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন, তারাও করতে পারে। দেশি বিদেশি আন্তর্জাতিক চক্র আছে যারা বাংলাদেশকে অকার্যকর করতে চায়। তো সেটাও এই হিন্দুদের ঘাড়ে চেপে করার চেষ্টা করতে পারে, কারণ অতীতে দেখা গেছে যে আপনারা জানেন যে শেখ হাসিনার পিএসের লেখা একটা বই আমার ফাঁসি চাই, তার মধ্যে লেখা আছে যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যখন উত্তেজনা চলছিল ভারতে 1992 সালে, তখন শেখ হাসিনা তার পিএস মতিউর রহমান রেন্টুকে বলছেন যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও, এবং তার নির্দেশে, তার পরিকল্পনায়, তার অর্থে সারা বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে এদিকে রামকৃষ্ণ মিশন, গৌরীয় মঠ সহ সারা ঢাকা শহর প্রতিটি মন্দির বাংলাদেশের বিভিন্ন জেলায় তার নির্দেশে আগুনে পোড়ানো হয়েছে। এবং তিনি বলছেন যে এক ঢিলে দুই পাখি মারবো, একটা হচ্ছে জাহানারা ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তাকে সাইজ করতে হবে, আর একটা হচ্ছে তখন সার্ক সম্মেলন হবে, সার্ক সম্মেলনটাকে পণ্ড করতে হবে। অর্থাৎ শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে দুটো, কিন্তু তার বলি হচ্ছে হিন্দুরা। এবং গত 15 বছরে কিন্তু আমরা তাই দেখেছি। নাসিরনগরে সেই যে ভদ্রলোকের নাম দিয়ে বলছে যে ফেসবুকে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, সে তার অ্যান্ড্রয়েড কোনো ফোনই নেই, সে বাটন মোবাইল চালায়, অশিক্ষিত মানুষ। অথচ সেখানে আমরা দেখেছি সেটাকে নিয়ে টোটাল নাসিরনগর, এর পরে চট্টগ্রামের হাটহাজারী সহ চট্টগ্রামের বেশ কয়েকটা এলাকায়, কক্সবাজারের রামু, শিয়ালি খুলনা, যশোরের অভয়নগর, সিরাজগঞ্জ, উত্তরবঙ্গের রংপুরেরও যে টিটু রায়ের ঘটনা আপনারা জানেন, রংপুরে, এরকম সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, সাল্লা, সুনামগঞ্জের সাল্লায়, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে দেখেন একজন ব্যক্তি যদি অপরাধ করে থাকে তাহলে তারা ধরে নিয়ে তাকে পুলিশের সদর্প করলেই হয়ে যায়, কিন্তু তারা কিন্তু তা করে না। তাদের টার্গেট হচ্ছে গ্রাম ধরে, হিন্দু গ্রাম, হিন্দু অধ্যুষিত এলাকাগুলোকে সাম্প্রদায়িক
উস্কানি দিয়ে দাঙ্গা তৈরি করে, দাঙ্গা বলতে গেলে একতরফা আক্রমণ তৈরি করে তাদের মধ্যে ভীতি সঞ্চার করে হিন্দুগুলোকে দেশটাকে বাধ্য করা, যাতে হিন্দুগুলো কমে যায়। এটা হচ্ছে সবারই লক্ষ্য, সে রাজনৈতিক নেতাদেরও লক্ষ্য, আবার কিছু মৌলবাদী দুষ্কৃতিকারী আছে তাদেরও লক্ষ্য। তো যাই হোক, সেই লক্ষ্যগুলো এবারেও থাকতে পারে, এই হিসেবে তারা বললেন যে আলোচনা করেন এবং বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব। সেখানে সেনাবাহিনীর তরফ থেকে বললেন যে তাদের শক্তি সামর্থ্য আগের থেকে অনেক ভালো, গত বছর তারা পূজা পার্বণ ভালো সফল হয়েছিল, কয়েকটি ঘটনা বাদ দিয়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তো তারা সেটাকে বলছে যে এবার তার থেকেও একটা ভালো পজিশন তারা করতে চায়, এবার যেন একটি ঘটনাও না ঘটে, যদিও একটা ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে প্রতিমা শিশুকে। তো তারা চায় যে তাদের দায়িত্ব পাওয়ার পর থেকে যাতে একটি ঘটনাও না ঘটে সেরকম একটা তারা করতে চায়। একই সঙ্গে আনসারের বিষয়গুলো তারা বললো, এবং এখানে একজন বলছেন যে আনসারদের যে খাবার দাবার এইটা আমরা দিতে পারবো না। তো সেখানে আনসার যিনি প্রধান ছিলেন উনি বললেন যে দেখেন, আনসারদের তো আর বাড়ি থেকে খাবার নিতে পারবে না, ওরা তো দিন রাত 24 ঘন্টা পাহারা দেয়, আপনারা একটু দয়া করে খাবার দাবার একটু ব্যবস্থা করবেন। তো সেখানে আমরা বললাম তাহলে আনসারদের যেহেতু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, সরকার একটু আমাদের বরাদ্দ বাড়িয়ে দিক। এই সমস্ত নানান কিছু নিয়ে আলোচনা হচ্ছিল। তো এই আলোচনা চলাকালে সেখানে বলছিল যে মানুষ তো সন্ধ্যার দিকে আরতি দেখতে আসে, মেয়েরা আসে, ছেলেরা আসে, বিভিন্ন কিছু আসে। তো সেখানে মেয়েদের অনেক সময় ইফটিজিং হয়, অনেক বকাটে লোকজন যায় মেয়েদেরকে শ্লীলতাহানি করার চেষ্টা করে, ভিড়ের মধ্যে এই করতে চায়। কিছু আছে গাঁজা মদ খেয়ে এখানে নাচানাচি করে ঢলাঢলি করার চেষ্টা করে, এগুলো নানা কিছু করে। তো সেই সব প্রসঙ্গ যাতে না হয়, যাতে মেয়েরা এবং নারী সমাজ যাতে সুষ্ঠুভাবে পূজা পার্বণ করতে পারে, যথা নিয়মে তারা যেন আসতে পারে, তাদের সারা বছরের একটা ঘরের মধ্যেই আবদ্ধ থাকে মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে, ছেলেরা তো রাস্তায় বেরোয়। তো অন্তত পূজা কয়েকটা দিন তারা যেন শান্তিতে কাটাতে পারে সেটা। তো সেখানে আসলে তো এখন দুর্ভাগ্যের কথা কি আর বলি, মূল বিষয়টা হচ্ছে যে আমরা যদি মানে কেউ যদি কোনো কল্যাণমূলক কথাও বলে, একটা শ্রেণীর মানুষ আছে যারা সেটাকে রাজনৈতিকভাবে ভিন্ন মতের লোক, তারা সেটাকে যে যাই বলুক তার বিপরীত বলা। একসময় আমি যাই বলতাম, এক শ্রেণীর একটা লেখক থাকতো খালি দালাল দালাল, সে যদি ভালো কথা বলে একটা মন্দির উদ্ধার হচ্ছে সেখানেও দালাল, মানে এদের অভ্যাস হচ্ছে এই টাইপের। তো সেখানে দেবাশিস রায় মধু যে কথাটা, উনি ভদ্রলোক, আমি কিন্তু বিএনপি করিও না, বিএনপির পক্ষেও না। তো তারপরেও ভদ্রলোক যে কথাটা উত্থাপন করলেন, বিষয়টা যেটা, সেটা একটা কল্যাণের কথা চিন্তা করে বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এই কয়েকটা দিন আপনার কঠোর হস্তে যাতে মাদক এবং মদ গাঁজা যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যবস্থাটা করতে হবে, মদ বিক্রি টিক্রি বন্ধ করতে হবে। কারণ অনেকেই এসে এই আমাদের মেয়েদের গায়ে হাত তোলা, শ্লীলতাহানি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানে করে। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো একটু রসিক টাইপের মানুষ, উনি বললেন যে আপনি কি মদ বেচা কেনা করেন নাকি? তো উনি বললেন যে না, আমি মদ বেচা কেনা করি না, কিন্তু আমরা দেখেছি যে মদ খেয়ে মাতাল হয়, বিভিন্ন সময় পূজা মণ্ডপে যায়, যেখানে আরতি হয় সেখানে যেয়ে নাচানাচি করার চেষ্টা করে, দুষ্ট গ্রামের দুষ্ট ছেলেপেলেগুলো, অনেক সময় মহল্লার দুষ্ট ছেলেগুলো সেইগুলো করে। তো সেই জন্য বললাম, তো সেখানে সেই কথার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জোর করে বলছে যে মদ গাঁজা সম্পূর্ণ নিষেধ। তাইলে এখন বলেন, আমাদের এক নেতা একটা কল্যাণের কথা চিন্তা করেই তিনি কিন্তু বললেন একটা কথা, তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী যেই বললেন যে মদ গাঁজা নিষেধ, সঙ্গে সঙ্গে একটা গ্রুপ দেখলাম যে একেবারে ফেসবুক টুক থেকে আরম্ভ করে শুরু করলে লাইভে গিয়ে যে আমাদের পূজা পাণ্ডবকে মদের বিক্রি আখড়া অমক তমক এই সমস্ত নানান কিছু মিলে হইচই বাঁধানো শুরু করলো আর কি। এবং দেখলাম যে পরে আমার গালাগালি করতেছে। আমি বললাম যে ভাই আমি কি করলাম, আমি তার মানে প্রস্তাবও তুলি নাই, আমি বলিও নাই। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন ওইখানে কিছুটা বলছিলেন নিষেধ দিকে, সেটা তো মানে রেকর্ড হয় নাই, সেটা ওখানে সাংবাদিকরা ছিল না, সাংবাদিকরা বাইরে ছিল, সাংবাদিকদের পরে ব্রিফিং করেছেন উনি। তো উনি পরে সে সময় কিন্তু আমাদের কোনো নেতারাই ছিল না, উনি সাংবাদিকদের নিয়ে উনি ব্রিফিং করেছেন। দেখলাম যে আমার নিয়ে গালাগালি শুরু করছে, এই দালালরা ছিল, ওই দালালটা এখানে ছিল, সে কি করছে, সে এখানে প্রতিবাদ করেনি। এখন আমি প্রতিবাদটা কি করবো বলেন? তো সেখানে তো বাস্তবিক যদি নিউট্রাল একেবারে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে দেখেন, তাহলে এখানে কি কোনো অবাস্তব কোনো কথা আলোচনা হয়েছে? বাস্তবে তো বিভিন্ন জায়গায় আপনারা একে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে পূজা মণ্ডপে কিছু লোকজন এই মদ গাঁজা খায় আসে না, মদ খায় না। ধানমন্ডি গুলশানের বড় বড় যে ক্লাবে হয়, এইগুলো তো মদের আসর বসে ফ্ল্যাটের মধ্যে, ইসের মধ্যে, মানে এটা একটা উৎসব হয়ে গেছে। বিভিন্ন পূজা মণ্ডপের এখানে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি আর কি, দেখা জিনিস বাস্তবে। তো আমরা সেইগুলো বলতে চাই না, আমরা বলতে চাই যে মেয়েরা যাতে, মহিলারা যাতে
পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে পূজা পার্বণ করতে পারে, সেখানে যেন এই মাতাল, সেখানে যেন এই বকাটি লোকজন ওইখানে মানে আনাগোনা না করতে পারে, সেই ব্যাপারে সরকারের কঠিন হস্তক্ষেপ মানে যেটা চেয়েছে মধু, এই হলো বিষয়টা। তো যাকে আমরা বিষয়টা হচ্ছে কি, কিছু মানুষের বদ অভ্যাস আছে আর কি। আপনি দেখলাম যে গতকালও ইসের আপনার হচ্ছে এই যে জগন্নাথ হলের নির্বাচন হলো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো সেখানে তো জগন্নাথ হলে এতগুলো পদ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু একজনও হিন্দু এই জগন্নাথ হল সিনেটে একজনও পায় নাই। কেন পায় নাই? যে কারণেই আমরা বলছি প্রথম থেকেই যে সর্বক্ষেত্রে সংরক্ষণ হলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেখানে অন্তত 2 জন হিন্দু 2টো পদ পেতে পারত, হয় একটা জয়েন্ট সেক্রেটারি পদ, অথবা একটা ভাইস প্রেসিডেন্টের পদ, অথবা একটা সদস্যের পদ পেতে পারত, কিন্তু হয়নি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল, জগন্নাথ হল, যেহেতু ওইটা আলাদা হল শুধু হিন্দুদের, সেইখানে কয়েকজন হিন্দু নির্বাচিত হয়েছে। সেই নির্বাচন নিয়েও ওইখানে দেখেন পার্বত্য চট্টগ্রামের চাকমাদের সংখ্যা সব মিলে 5 থেকে 10 লাখ, তাদেরও একজন প্রতিনিধি কিন্তু মেইন, মানে একটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মধ্যে একজন ঢুকেছে। তাইলে একজন উপজাতি পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা হিন্দুরা যেতে পারছি না। কেন যেতে পারছি না? কারণ আমাদের মধ্যে যতটা না আমাদের ক্ষমতা গ্রহণের ইচ্ছা, তার চাইতে বেশি হচ্ছে নিজেদেরকে রাজনৈতিক জড়িয়ে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে নিন্দাবান্দা করায় আমরা ব্যস্ত। মানে একজন উপজাতিরা, আপনি সারা বাংলাদেশে যতগুলো উপজাতি লোকজন আছে, যারা ডিসি আছে, এসপি আছে, তার অর্ধেক কিন্তু হিন্দুরা নাই। কেন নাই? কারণ ওরা কিন্তু ওইখানে সংখ্যানুপাতে কোটা হিসেবে পেয়ে যায়, যে কারণে ওরা সেই সুযোগগুলো পাচ্ছে। আমরা নিজেরা কোটা আমরা দাবি করব না, আমরা কোটা নেব না, আমরা হচ্ছে সম অধিকার চাই, আমরা সমমর্যাদা পাই। আপনি পাবেন না, চাকরিতে ভাইবার সময় আপনি আউট হয়ে যাবেন, আপনি বিভিন্ন সময় বলবেন আপনি তো যোগ্যতায় নাই, আপনি যে নির্বাচনে বলবেন নির্বাচনে আপনি ভোট পান নাই, এই সমস্ত নানান কথা। আপনি দেখেন ওইখানে আমরা বিভিন্ন সময় ইলেকশনে দেখছি আর কি, আওয়ামী লীগের প্যানেল ধরে জিতে যায়, কিন্তু আওয়ামী লীগের পক্ষে যে একজন হিন্দু দাঁড়ায় সে আবার যেতে না। তার মানে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, যে কারণে আমি এই বাস্তব প্রেক্ষাপটে বলছিলাম যে পৃথক নির্বাচন করে দেন, সর্বক্ষেত্রে সংরক্ষণ করেন, দেখবেন সব জায়গায় প্রতিনিধি আপনি পেয়ে যাবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটেও, মানে সেই সংসদেও পাবেন আপনি 2-3 জন, আপনি জাহাঙ্গীরনগরেও 2-3 জন পাবেন, রাজশাহী ইউনিভার্সিটিতেও পাবেন, আপনি সংসদে পাবেন, আপনি উপজেলা চেয়ারম্যানে পাবেন, আপনি জেলা চেয়ারম্যানের ওখানে পাবেন, আপনি ইউনিয়ন পরিষদে পাবেন, আপনার বিভিন্ন বার কাউন্সিলে ইলেকশন সেখানে পাবেন, আপনার সেই কি বলে ইঞ্জিনিয়ারদের যে ইলেকশন সেখানে পাবেন। আপনার সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু প্রতিনিধি পেয়ে যাবেন। অর্থাৎ প্রতিনিধি যখনই পান তখনই তার একটা পাওয়ার, আপনার হাতে পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ থাকলো, আপনি সেইগুলো পান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইগুলোর প্রতি আগ্রহ নাই। আগ্রহ না হয়ে কে যোগেন মন্ডলের এইখানে দেখলাম যে একজন স্ট্যাটাস দিয়েছে যে সেখানে ওই ভদ্রলোকের ওই যে চাকমা ছেলেটা, তো সেই চাকমা ছেলেটা 70টা ভোট পাইছে জগন্নাথ হল থেকে, আবার এমনিতে পাইছে, এমনি অন্যান্য 10টা পাইছে হচ্ছে মলিশে। তো এখানে বলছে যে এই যোগেন মন্ডলের প্রেতাত্মা জগন্নাথ হলেও আছে, সেটা দেখলাম। ভাই তোমার একে বলার দরকার কি? এখন সেখানে জামাত সমর্থিত লোক হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পেয়েছে, জগন্নাথ হলে কিন্তু তারা মানে সিট পায় নাই। তার মানে তারা হিসাবই করছে, এখন যদি তারা এইটা বৈষম্য করে যে এই জগন্নাথ হল তো আমাদেরকে ভোট দেয় নাই, যদি করে তাহলে আপনি কি করবেন? আমরা তো এই কারণে বলছেন ভোট বয়কট করেন। আপনি তো চিহ্নিত করে ফেললেন যে আপনারা একটা ইসের দোষর, একটা গ্রুপের দোষর। আপনি নিজেকে চিহ্নিত করার দরকার দেখিয়েছিল, বলেন নিজেকে চিহ্নিত না করে পারা যায় না? আপনারা একসময় বিএনপির প্রতি, মানে আমি যা কথা বলতাম আমারে বলতে আপনি হলো বিএনপির দোষর, আপনি বিএনপির কাছে টাকা খেয়ে এই কথাগুলো বলেন, আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলেন। মুক্তিযুদ্ধে একমাত্র হচ্ছে আওয়ামী লীগের, মানে এটা মানে সোল এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ, তার বিপক্ষে কথা বলাই মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে বলা। তো হঠাৎ করে জগন্নাথ হলে এত বিএনপির লোক আসলো কোথা থেকে? আমরা তো এই 5 তারিখের আগেও আমরা বিএনপির লোক দেখি নাই, কিন্তু এখন বিএনপির সেখানে সভাপতি বিএনপি নির্বাচিত হয়েছে, সেখানে অন্যগুলো অবশ্য স্বতন্ত্র হয়েছে। তো স্বতন্ত্র হলেও তো একটা কথা ছিল যে স্বতন্ত্র কোনো দলের না। আপনারা তো এই জিনিসটা করতে পারলেন না, আপনারা একটা দলের লোকরে আপনারা মানে এমপি বানায় দিলেন। তো বানায় দেওয়ার ফলাফলটা তারা তো মূল ইসে নাই। এখন যদি বৈষম্য সে কারণ, অথবা যে ব্যক্তিটা আপনার নির্বাচন হচ্ছে হোগা ছাত্রদের, আপনি প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন মুক্তিযুদ্ধের সপক্ষে অমুকে ভোট দেন, তাহলে আপনি একবার হলেও মবের শিকার হলেন। তো এখন যদি আবার আপনার ইউনিভার্সিটিতে যখন ইলেকশন হবে তখন যদি আপনার আবার মবের শিকার হন, আপনি প্রকাশ্যে একজনের পক্ষে যাওয়ার দরকার কি? আপনি বুঝতেছেন যে বাংলাদেশের পরিস্থিতি ভালো না, তাহলে সেই পরিস্থিতি নিজে ভালো থাকা এবং নিজের লোকদেরকে ভালো রাখাটা
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র, সে যাই দেখলাম যে ভিসিকে ধমকাচ্ছে, এটা নিয়ে আবার অনেকে খুব ব্রেভ বলে মানে উৎসাহিত করতেছে। কিন্তু আপনি কি জানেন যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা একজন ছাত্র এবং শিক্ষকের মানে তার সম্পর্ক কি হবে? অন্তত পুরাণে দুটো কাহিনী বর্ণনা করা আছে যে একজন গুরু তার ছাত্রকে বলেছে বৃষ্টির দিনে, তার আগের দিনে ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা লাভ করতে হতো। তো বলছে যে বৃষ্টি হচ্ছে, ধানের আইল ভেঙে গেছে, জল সব বের হয়ে চলে যাচ্ছে, তুমি এইখানে বাঁধ দিয়ে আসো। তো ছেলেটা গেছে বিকালবেলা, দেয় ওইখানে বাঁধ দিয়েছে, বারবার বাঁধ দেয়, বারবারই ওইটা ধসে চলে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এবং জল সব বেরিয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় কোনোভাবেই পাচ্ছে না, সন্ধ্যা লেগে যাচ্ছে। তো উনি ভাবলো যে আমার তো গুরুদেব নির্দেশ দিয়েছে যে এই বাঁধটাকে বাঁধতে হবে, আমি তো কোনো না বেঁধতে যেতে পারবো না, গুরুর নির্দেশ। সে নিজে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে গুরুদেব দেখে সন্ধ্যা চলে যাচ্ছে, এরপরেও তার শিষ্য আসছে না। তখন গুরুদেব সেই ধান ক্ষেতের ওখানে খুঁজতে গেছে, খুঁজতে খুঁজতে ডাকতে ডাকতে গেছে। তখন বললো যে গুরুদেব আমি আসি এখানে। কি জন্য তুমি এখনো? বলে যে গুরুদেব আপনি তো আমার বাঁধ বাঁধতে বলছেন, সে বাঁধ তো আমি বাঁধতে পারি নাই, তো যে কারণে আমি নিজে শুয়ে পড়ে এখানে জলটাকে আমি ঠেকায় রাখতেছি। তো গুরুদেব তাকে উঠায় নিয়ে আসলেন। এই যে বিনয়, গুরুদেবের শিক্ষকের নির্দেশ, শিক্ষকের আদেশ পালন করে ছাত্র, যে কারণে তারা যে শিক্ষালাভ করতে আজকে 1000 বছর পরেও আমাদের শিক্ষালাভ কিন্তু ওই পর্যায়ে আসে নাই। আপনি গীতার একটা শ্লোক দেখেন, অনর্গল যারা সেই কথাগুলো বলতো, আমরা এখন সেই দাঁত ভাঙা সেই মানে সেই বড় বড় সমাজবদ্ধ যে বাক্যগুলো আমরা উচ্চারণ করতে পারি না, আমাদের জন্য খুব কঠিন অবস্থা। তার মানে তাদের শিক্ষার স্তরটা কত উন্নত ছিল। আপনার আর একটা কাহিনীতে যেখানে বলা আছে যে এক গুরুদেব তার শিষ্যকে বলছে লেখাপড়া করবে, সেখানে এসে গুরুদেব আর খেতে দেয় না, বলছে যে গরু চড়ান। তো সেই গরু চড়ায়, তো গরু চড়ানোর সময় সে গরু বাছুরের দুধ খাওয়ার পরে সে দুধ খায়। তো কয়েকদিন পরে গুরুদেব তাকে বললো যে দেখো তোমার তো আমি খেতে দেই না, তো তুমি শরীর এত হৃষ্টপুষ্ট হচ্ছে কেন, তুমি এত মানে হচ্ছ কেন? তা বললো গুরুদেব ওই গরুর বাছুর দুধ খাওয়ার পরে আমি দুধ খাই। বলছে আরে তুমি করতেছোটা কি, তুমি আমার বাছুরের যেটা মানে দুধ যেটা তার দরকারি জিনিস, তার যে প্রয়োজন, সেইটাকে তুমি নষ্ট করে তুমি দুধ খেয়ে ফেলছো না, দুধ তো খেতে পারবে না। তা বলে আচ্ছা ঠিক আছে গুরুদেব আমি দুধ খাবো না। পরের দিন থেকে সে করছে কি, দুধ খাওয়া শেষ হয়ে গেলে তখন ওই বাছুরের মুখে যে ফেনা লেগে থাকে এবং দুধের বানে যে ফেনা লেগে থাকে সেগুলো খায়। তো কিছুদিন পর গুরুদেব আবার বললেন কি ব্যাপার, তুমি দেখছি এখনো মানে তুমি হৃষ্টপুষ্ট, তো তুমি এভাবে করছো কেন? তো বললো গুরুদেব আমি জাস্ট দুধের ফেনা খাই, এই মানে এসে দেখে। বললো না ফেনাই তো আসল জিনিস, তুমি এটা খাচ্ছ কেন, এটা খাবা না। তখন বলে আচ্ছা ঠিক আছে গুরুদেব খাবো না। এরপরে সে করছে কি, গুরুদেবের ওই গরু রেখে বনের মধ্যে যায় কিছু ফলমূল সংগ্রহ করে খেয়ে আসে। তো গুরুদেবের পরেও বলছে যে কি ব্যাপার, তোমার তো স্বাস্থ্যের কোনো অবনতি ঘটছে না, তোমাকে কোনো খেতে দেই না, তুমি না খেয়ে তোমার স্বাস্থ্য ভালো থাকে কিভাবে? তো তখন বললো গুরুদেব আমি ওই গরু এখানে রাখতে দিয়ে আমি জাস্ট বন জঙ্গল থেকে কিছু ফল টল কুড়ায় নিয়ে এসে খাই। বলে আরে তুমি তো খুব কাজে কর্মে অবহেলা করতেছো, আমি তোমার গরু চড়াইতে দিছি, তুমি গরু না চড়াই এখন যদি তুমি বনে জঙ্গলে ফলমূল খাইতে দাও, তখন যদি এই মানে বাঘ নেকড়েতে এসে আমার এই গরুর বাছুরগুলো খেয়ে ফেলে, তাহলে তো তোমার তো কোনো দায়িত্ববোধ গড়ে ওঠে নাই, তুমি কি শিক্ষা লাভ করবো আর কি। তখন বললো ঠিক আছে গুরুদেব আমি আর এই খাবো না। এরপর থেকে সে এক দিন প্রায় না খেয়ে থাকছে। এরপরে সে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে হাঁটার পরে গরুর যে লাঠি যেটা দিয়ে গরু তাড়ায়, ওইটা একটা গাছের পর আঘাত করাতে সে আগুন দিয়ে গাছ আর কি, সেই গাছের পাতা যখন মানে আঘাত পাইছে, সেখান থেকে দেখা গেল দুধের মতো এক ধরনের কষ বেরোচ্ছে। তো তখন সে মনে করলো যে ভগবান আমার প্রতি কৃপা বর্ষণ করেছে, যে আমার কোনো জায়গার থেকে যেহেতু খাবার হচ্ছে না, তো ভগবান মনে হয় গাছের মধ্য দিয়ে আমার দুধ দিয়েছে। তো যথারীতি সে আকন্দের রস সে ওই ডালগুলো ভেঙে ভেঙে সেগুলো খেয়েছে। খাওয়ার কিছুদিন পরপরই দেখা গেল সে শুকিয়ে গেছে, তারপর সে প্রায় অন্ধ হয়ে গেছে। একদিন সে এমনই অন্ধ হয়ে গেছে যে গরুর সন্ধ্যা লেগে গেছে, গরুগুলো নিয়ে যখন বাড়িতে নিয়ে আসতেছে, আসার পথে একটা পুরোনো একটা কুয়ার মধ্যে পড়ে গেছে। তো এই পর্যায়ে গুরুদেব খুঁজে আর পাচ্ছে না, তার শিষ্যকে খুঁজে পাচ্ছে না। তারপরে খুঁজতে গেল, খুঁজতে খুঁজতে সে চিৎকার করতেছে তুমি কোথায়, তুমি কোথায়। তো তখন সে মানে কোনো মতেই শব্দ পাওয়া যায় না, অনেক দূরে গিয়ে একটা ক্ষীণ স্বরে সে বলছে গুরুদেব আমি এখানে। এখানে কোথায়? খুঁজতে খুঁজতে দেখা গেল একটা গর্তের মধ্যে, পুরনো কুয়ার মধ্যে তার শিষ্য ছাত্র পড়ে আছে। তখন সে হাত ধরে উঠাইলে, বললো তুমি কি ব্যাপার, এই গর্তের মধ্যে পড়ে কেন? বলে যে গুরুদেব আমি তো দেখতে পাই না। তো বলে যে কেন, কি হয়েছে? বলছে যে আমি এই খাই, এই অবস্থায় আর কি। তো তখন গুরুদেব বলল তোমার মধ্যে যথার্থ মানে ভক্তি, যথার্থ মানে শিক্ষা গ্রহণ করার জন্য যে বিনয়, এই বিনয় শিক্ষা লাভ হয়ে গেছে, অতএব এখন থেকে তোমার শিক্ষা লাভ।
এই যে গুরুর প্রতি ছাত্রদের যে সম্পর্ক, নালন্দা ইউনিভার্সিটির নাম শুনেছেন, দীর্ঘ 700 বছর ধরে এখানে কোনো ছাত্র সংসদ আর মিছিল মিটিং ছিল না, যে কারণে সারা পৃথিবীর মানুষ এখানে পড়তে আসতো। আজকে দেখতেছি যে শিক্ষকদের পর মানে টেবিল থাপড়ায় ধমক দিচ্ছে, সেটা নিয়ে অনেকে বলছে যে যথার্থ হয়েছে। এইটা কিন্তু ছাত্রের, অন্তত একজন হিন্দু ছাত্রের এই কর্তব্য না। আজকে ফলাফল কি হচ্ছে, বিভিন্ন জায়গায় যারা অন্য সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এইটাকে টার্গেট করছে, এটা কথা বলছে যে একজন মালায়নের বাচ্চা, কাফেরের বাচ্চা, হিন্দুর বাচ্চা এত বড় সাহস আসে কি করে। এর ফলাফলটা কিন্তু আরো 10টা হিন্দুর পোহাতে হবে। আপনি দেখেন চিন্ময় জেলে, চিন্ময় যখন আন্দোলন করছে, সেই চিন্ময়ের কারণে চট্টগ্রামে প্রায় 86 জন হিন্দুকে জেলে যেতে হয়েছে। তারপরে এটাকে নিয়ে প্রায় সারা বাংলাদেশে 200-250 হিন্দু লোক জেলের মধ্যে, কয়েক শত হিন্দু পালিয়ে আছে বিভিন্ন জায়গায়, প্রায় 10,000 হিন্দুর বিরুদ্ধে মামলা আছে। তারপর আপনি এমন কোন কাজ করবেন যে আমরা কিন্তু এই দেশে যে সময় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আসে, সে সময় 100% হিন্দু থাকার পরেও আমরা কিন্তু মুসলিমদের কাছে হেরে গেছি। আমরা যখন মধ্যযুগে চৈতন্যদেব, তখনও পর্যন্ত 90% হিন্দু, 90 থেকে 95% হিন্দু, তখনও কিন্তু সেই চৈতন্যদেব কিন্তু পালিয়ে গেছে। ইখতিয়ারউদ্দিন মানে মোহাম্মদ বখতিয়ার খিলজির সময় আমরা তখন পালিয়ে আসছি, সুলতান মোহাম্মদ বিন কাসিমের সময় আমরা মানে পালিয়ে আসছি। অর্থাৎ সামরিক শক্তিতে হিন্দুরা কোনোদিনও শক্তিশালী ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে কিনা সন্দেহ। তো সেই কারণেই আপনি যেহেতু সম্মুখ যুদ্ধে কারোর সঙ্গে পারবেন না, অতএব খামাখায় তার সঙ্গে অকারণে লড়তে গিয়ে সমস্ত জাতিটাকে বিনষ্ট করার কোনো কারণ নেই। এই হলো বিষয়টা। তো এখন আমরা যে কথাটা বলছিলাম যে যোগেন মন্ডলের কাহিনী দিয়ে শুরু করছিলাম, আজকে দেখেন এই যোগেন মন্ডল, আমরা যারা অপকর্ম করতেছে তারাই সত্যবাদীর পিছনে লেগে আছে। আপনি যোগেন মন্ডলের কাহিনী জানেন যে যোগেন মন্ডল পাকিস্তানের পক্ষে সমর্থন দিয়ে পরে পালিয়ে গেছে। যোগেন মন্ডল মানে সমর্থন দিয়েছিল কেন আপনারা জানেন? যোগেন মন্ডল যে উদ্দেশ্য নিয়ে দিয়েছিল সে কিন্তু একটা মহৎ উদ্দেশ্য নিয়ে। সেখানে তিনি মনে করছিলেন তার দক্ষিণাঞ্চলের মানুষগুলো একেবারেই অশিক্ষিত, মূর্খ এবং বনে জঙ্গলের মধ্যে থাকে। আপনি এখনো খুলনা এলাকার অনেক এলাকায় গিয়ে দেখবেন বাজারের মধ্যে তারা একটা গামছা পরে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত আপনারা আমরা যেটাকে সভ্যতা হিসেবে বিবেচনা করি, সেই সভ্যতার বিবেচনার মধ্যে তাদের কিন্তু অবস্থান নাই। তারা এখনো পর্যন্ত ওই পরিমাণ এসে নাই। তো তাহলে তারা কি করতেছে? তারা এখনো পর্যন্ত আগের মতো। তো উনি চিন্তা করছিলেন যে আমি যদি এই পাকিস্তানের সঙ্গে মানে সমর্থন করি, তাহলে পাকিস্তান থেকে যদি আমি একটা চুক্তিতে আসি, সেখানে চুক্তি থেকেই সে মনে বলছে 30% চাকরি থাকতে হবে আমার কমিউনিটির লোকদের, এবং এই অ্যাসেম্বলিতে, পার্লামেন্টে, প্রাদেশিক পরিষদে 30%, উচ্চ কক্ষে 10% কোঠা থাকবে, এবং একটা লিখিত। সেই লিখিতর ফলে যে কারণে 1954 সালে নির্বাচন হলো, সেখানে আপনার 72 জন এমপি হলো হিন্দুদেরকে। তো যোগেন মন্ডলের কাজ তো একেবারে খারাপ ছিল না, যোগেন মন্ডলের পজিশন তো একটা ভালো, যে কারণে আজকে যদি এই 72টা সিট এখনো পর্যন্ত হিন্দুদের থাকতো, তাহলে এই পার্লামেন্টে আমাদের একটা বিশাল শক্তি থাকতো। কিন্তু আমরা তো সেই জিনিসটা আমরা হারালাম কারা? এই যোগেন মন্ডল যার সঙ্গে চুক্তি করেছিল, সেই চুক্তি করেছিল কার সঙ্গে? মুসলিম লীগের সঙ্গে। এই মুসলিম লীগ নাম পাল্টে হয়ে গেল আওয়ামী লীগ। আজকে যারা আওয়ামী লীগের লোকজন তারা যোগেন মন্ডলকে ধোকাবাজি করে, সেই যোগেন মন্ডলের যারা ধোকাবাজি করলো, সেই ধোকাবাজি করার লোকগুলো এখন যোগেন মন্ডল ঘৃণা করে, যোগেন মন্ডলের উদাহরণ দেয়। সেই আওয়ামী লীগের সমর্থন যারা আজকে আওয়ামী লীগ করে আপনি গর্ববোধ করেন, সেই হিন্দুদের সঙ্গে তো ব্ল্যাকমেইল করছে সেই আওয়ামী লীগ। যারা যোগেন মন্ডল ইসির সঙ্গে, যোগেন মন্ডলের সঙ্গে চুক্তি করছে, আবার সেই চুক্তিটাকে কিভাবে নষ্ট করা যায় সেই অপকর্মটাও করছে আওয়ামী লীগ। তাহলে আপনি আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আপনি করেন, যে আওয়ামী লীগকে আপনি সমর্থন করেন, সেই আওয়ামী লীগ কিন্তু আপনার ধোকাবাজি করেছে। সেই আওয়ামী লীগ দলটাই গঠন হয়েছে হিন্দুদের ধ্বংস করার জন্য। আজকে নির্বোধের মতো আপনি আওয়ামী লীগকে সমর্থন করতেছেন, যে আপনার সর্বনাশ করেছে তার সমর্থন করতেছেন এজ এ দালাল হিসেবে, চাটুকার হিসেবে। ওই যে ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য টোটাল জাতিকে ধ্বংস করে কিছু ব্যক্তিকে সুবিধা দেয়া, সেই ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য আজকে কিছু লোক চাটুকারি চামচামি করে ব্যক্তিগত সুবিধা নিচ্ছে, আর হচ্ছে কি টোটাল জাতিকে ভিকটিম তৈরি করে মানে তাদেরকে বঞ্চিত করতেছে। আমরা যখন বলছি যে আমরা পৃথক নির্বাচন চাই, আমরা মুসলিমদের ভোট, মুসলিমদের হিন্দুদের একেবারে সেপারেট করে দেন, কারণ এই নির্বাচনে যাই মার খাইবেন, ভোটাভুটি খেতে গেলেই মার খাবেন। কারণ এখন তো ধরেন সামনে যে নির্বাচনে যেই জিতুক, নির্বাচন হওয়ার পরেই দেখবেন অপরপক্ষ যারা জিতে গেছে তারা কিংবা যারা হেরে গেছে তারা ওদের বাড়িতে হামলা করবে। তো এই সমস্ত নানান কিছু মিলে এই যাবৎকালে 71 সালের পরে যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটি ভোটের মধ্যে আমরা দেখছি হিন্দুরা মার খেয়েছে। কেন ভাই? গত বছর শুধু আওয়ামী লীগ ভোট হয়েছে, সেখানেও ফরিদপুর থেকে বিভিন্ন এলাকায় আমরা দেখছি নৌকা আর হচ্ছে ট্রাক, দুই পক্ষই আওয়ামী লীগ, দুই পক্ষের এক পক্ষ আর এক পক্ষ হামলা করে মানে মারধর করেছে। তা আমরা আমাদের গায়ে এত তেল বাঁধানোর দরকারটা কি ভাই? আপনি যদি বোঝেন আপনি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না, আপনি তার সঙ্গে মারামারি করে পারবেন না,
তাহলে আপনার কেন দরকার আছে আপনি এগুলো করছেন? আজকে সেখানে গতকাল তো আপনার হয়েছে, ফেসবুক মনিটরিং করার সিদ্ধান্ত হয়েছে। এখন যদি আপনার এই সমস্ত মিথ্যা কল্প কাহিনী দিয়ে আপনি যদি ফেসবুক করেন, যদি আপনার আইসিটি একটা আবার জেলের মধ্যে ঢুকায় দেয়, আপনার 10টা মামলা যদি ঢুকায় দেয়, আপনি তো ওইখানে দিয়ে আবার চিৎকার করে বলবেন আমরা হিন্দু বলে আমাদের মামলা করতেছে। তা আপনার নিজেদের শক্তিশালী না করে, নিজেদের আপনারা শক্তিশালী করতে চান না, নিজেদেরকে আপনি প্রতিষ্ঠিত করতে চান না, নিজেদেরকে আপনি একটা মেরুদণ্ড শক্ত করতে চান না, আপনি না করে আপনি নিজে তথাকথিত বাঙালি জাতীয়তাবাদ যারা নিয়ে এসে আমাদেরকে সর্বনাশ করছে তাদের হয়ে আপনি অন্যের উস্কানি দিচ্ছেন। কথায় কথায় ফেসবুকে গালাগালি পাচ্ছেন, এরে গালাগালি দেন, ওরে গালাগালি দেন, এরে উস্কানি দেন, ওরে উস্কানি দেন। মানে এর ফলে আপনার 10টা লোকের বিরুদ্ধে মামলা হলে তখন তো আপনি জেলে ঢুকবেন। জেলে তো ঢুকবেন আপনি, মার খেলে আপনি খাইবেন। চিন্ময়ের জেলে কেন? নিরপরাধ মানুষ। আপনি ফেসবুকে লিখতে পারবেন, রাস্তায় একটা বিক্ষোভ করতে পারছেন। রাস্তায় সেই সময় লক্ষ লক্ষ লোক চিন্ময়ের পক্ষে ছিলেন, এখন কেন রাস্তায় নামেন না? এই কারণে ভয়ে। আমরা দেখছি রূপানুক প্রভুর মতো লোক, সেই নিহারের মতো লোক, সেই জয়ন্ত কি কর্মকার, জিতু কর্মকারের মতো লোক কিন্তু সব পালায় চলে গেছে। একসময় হুঙ্কার দিয়েছে, সে আপনি যদি হুঙ্কার দিয়ে মাঠে যদি নাই দাঁড়ায় থাকতে পারেন, তাহলে আপনি হুঙ্কার দেন কেন? এইলো বিষয়টা। আপনার এখন যে বিষয়টা দেখেন, বরং আপনি স্রোতের সঙ্গে থেকে আপনি যতটা আদায় করতে পারেন। আমরা এই যে গতকালও রেলওয়ের জায়গায় একটা অবৈধভাবেই আমাদের ওখানকার হিন্দুরা কিছু একটা মন্দির তৈরি করছিল, সেখানে ওই এলাকার মুসল্লিরা সেটা মিছিল করে 24 ঘন্টার মধ্যে মন্দির সরাইতে হবে, এই এলাকার মধ্যে কোনো মন্দির থাকবে না, এখানে কোনো মূর্তি পূজা করতে দেবো না, সেটা করে রেলের মন্ত্রণালয় থেকে এসে ওটা ভেঙে তুলে দিয়েছে। আমরাই প্রথম সেটা বিক্ষোভ সমাবেশ করছি, হুঙ্কার দিয়েছি, আলটিমেটাম দিয়েছি, যার ফলাফল হচ্ছে রেল উপদেষ্টা আমাদেরকে ডেকে নিয়ে ওইখানে আমাদের প্রায় 3 কাঠা 3.5 কাঠা জমি আমাদেরকে দিয়েছে, একেবারে স্থায়ী বন্দোবস্ত দিয়েছে। আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। আপনারা তো আজকে যতই লেখালেখি করেন, গালাগালি করেন, আপনাদের কোনো মানে বলতে পারবেন যে আপনাদের দ্বারা হিন্দুদের কোনো উপকার হয়েছে? রেলওয়ের যে জায়গা এখান থেকে অনেক দূরে খিলক্ষেত। আমি কিন্তু ওইখানকার সভাপতিও না, আমি ওখানকার সেক্রেটারিও না, ওইখানে আমি পূজারিও না, কিন্তু আমরা গিয়ে রেল উপদেষ্টা গিয়ে আমাকে ডেকে নিয়েই আমাদের মাধ্যমে সকলেই আমরা ছিলাম, আমাদেরকে হস্তান্তর করেছে, দলিল হস্তান্তর করেছে। গতকাল রেলওয়ের কর্মকর্তারা আমাদেরকে ডেকে নিয়ে ওইখানে বলছে, আমাদেরকে হাতে বুঝিয়ে দিয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, যেখানে তাও তো প্রায় ওখানে অন্তত 10-15 কোটি টাকার সম্পত্তি হিন্দুদের হাতে আসছে। হিন্দুরা ওখানে ওই এলাকার মধ্যে কোনো মন্দিরই ছিল না, সেটা পূজা পার্বণ হচ্ছে, সেখানে পূজা পার্বণ হবে। আমরা ওখানে করেছি, প্রাথমিক ভূমি পূজা হয়েছে, সামনে যজ্ঞানুষ্ঠান করে আমরা এই কাজকর্ম করব। আপনার 5 তারিখের পরে এই কি বলে আমাদের সেই এর আগে কথাও বলছি, আমরা গাবতলীর ওখানে একটা মন্দির আমরা নিজেরা উদ্ধার করেছি, সেখানে নিয়মিত পূজা পার্বণ চলছে। আমাদের কাজ হচ্ছে মানে অযথা ফেসবুকে অকারণে কোনো কথাবার্তা আমার দরকার নেই, কারণ আপনি তো কোনো কিছু করতে পারবেন না। আপনার ফেসবুকে চিন্ময় প্রভুর মুক্তি চাই বললেই আপনার কেউ মুক্তি দেবেন। আর বহু লিখছেন, আপনারা বহু কথা লিখছেন, আপনারা সেই কথা না বলে আবার অনেকেই এ দালাল ও দালাল এই সমস্ত নানান কথা আমার বলতেছে। তুমি সে দালাল হয়েছে, আপনারা যারা দালাল না, আপনারা যারা ভালো সৎ আদর্শ মানে দেশপ্রেমিক, আপনার রাস্তায় নেমে নামছেন না কেন? আপনার সব মিলে দেশপ্রেমিক লোকগুলো রাস্তায় নেমে আপনার কাজ করেন। এই যে জয় আছে, জয় রায়, আপনার রাস্তায় নামেন। এখানে ফেসবুকে সময় নষ্ট না করে আজকে দেখেন কি বলে নেপালে যে কাজটা করলো, রাস্তায় নেমে হুঙ্কার দিয়েছে, মন্ত্রীরা পালায় চলে গেছে। তা আপনারা করেন, এরকম একটা হুঙ্কার দেন, আপনারা করেন। আপনার তো আপনাদের সেই ক্ষমতা নাই, হ্যাডামের ক্ষমতা নাই আপনাদের। ওই ফেদি কুত্তার মতো ঘেউ ঘেউ করা, ফেসবুকে ঘেউ ঘেউ করা ছাড়া আজ পর্যন্ত কোনো কাজ আপনাদের দ্বারা হয়েছে বলেন? প্রায় 1.5 বছর মতো এই সরকার ক্ষমতায়, একটা কাজ দেখান যে আমরা সবাই মিলে, আমরা সৎ আদর্শ নেতা, মানে এই কাজটা আমরা করে দেখাইছি, করেন? আজকে পারেন নাই। বাংলাদেশের এই ছাত্ররা আজকে সেই শেখ হাসিনার মতো মানে দোদণ্ড প্রতাপশালী শেখ হাসিনাকে লৌহ মানবের মতো তারা খেদাইছে না? তো আপনারা কি করছেন? আপনারাও তো এই দেশে 2.5 কোটি হিন্দু আছেন, ফেসবুকে তো গলা ফাটাচ্ছেন প্রত্যেকদিন। কি কাজটা করছেন বলেন? যে এই কাজটা আমরা করলাম। ফেসবুক ছাড়া বাস্তবে একটা কাজ দেখাইতে পারছেন যে আমরা এই কাজটা করছি? আপনাদের দ্বারা এই হিন্দু সমাজে এই উপকারটা হয়েছে। আপনাদের দ্বারা যে উপকারটা হয়েছে সেটা হচ্ছে চিন্ময় জেলে, চিন্ময়ের সাথে আরো 2 জন সন্ন্যাসী জেলে, আর হলো ওই চট্টগ্রামের প্রায় মানে 50-55 জন এখনো জেলে, যাদের পরিবারে হাহাকার। আর হচ্ছে জিতু কর্মকার সহ অন্যান্য বেশ কিছু নেতা, যারা এখানে রূপানুক গৌরদাস ব্রহ্মচারী সহ আরো বেশ কিছু নেতা, যারা সত্যিকার অর্থেই হিন্দু সমাজের জন্য কাজ করতেছিল, এদেরকে উস্কানি দিয়ে মাঠে এখন হলো এরা সব দেশ ছাড়া হয়ে গেছে। এবং একজন মানুষ দেশ ছাড়া হওয়া মানে তার পরিবার ধ্বংস হয়ে যাওয়া। আপনি আজকে দেশ ছাড়া হবেন, আপনার স্ত্রী, পুত্র,
ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে, বাসা ভাড়া বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে। এবং আপনাদের কাজটা হচ্ছে এইটুকু, ফলাফল কিন্তু গালাগালির ফলাফলে এই কাজটুকু আপনারা করতে পারছেন, ভালো কোনো কাজ করতে পারছেন। আপনি রেলমন্ত্রীর গালাগালি পারতে, মানে সরি স্বরাষ্ট্র উপদেষ্টার গালাগালি পারতে পারবেন, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুলিশকে দিয়ে দায়িত্ব দিয়ে যদি এই ফেসবুক ঘাটিয়ে ঘাটিয়ে 200-100 জন জেলে ঢোকায়, আপনি কি করতে পারবেন বলেন? যে এই কাজটুকু আপনার ক্ষমতা করার আছে, আপনার কিছুই ক্ষমতা নেই। তাই এখন ব্যাপার হচ্ছে আপনাকে তো বুঝে শুনে করতে হবে। আবার পারেন, আপনার 2.5 কোটি হিন্দু জড়ো হয়ে নেপালের মতো হুঙ্কার দেন, দেখেন আপনি পারবেন। আপনার তো সেই কাজটা করতে পারবেন না। একটা হচ্ছে যে দেখেন এইখানে প্রায় 12টা হলে রাজনৈতিক দল খুলে ফেলছে। একজন রাজনৈতিক দলের নেতাদের এই ঢাকা শহরে 1000 লোক নিয়ে কোনোদিন আমরা সমাবেশ করতে দেখি নাই। তাহলে আজকে যে আপনি মানে ওইখানে 1000 ভোট পাবেন এমন কোন নিশ্চয়তা আছে? তা আপনার কোনো নিশ্চয়তা নাই, অথচ আপনি নির্বাচন মানে এই করবেন। আজকে হিন্দুদেরকে হিন্দু বানাতে পারেন নাই। হিন্দুরা কখন যেই ছিল আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগ চলে গেছে চট করে হয়ে গেছে বিএনপি। আমরা এসে দেখলাম আর কি, ওই জগন্নাথ হলে দেখলাম। এরা তো হিন্দু হইতে চায় না, এরা হচ্ছে যখন যেদিক তখন সেদিক। হয়তো হতে পারে জগন্নাথ হলে যদি বিএনপি ক্ষমতায় এসেই যায় তাহলে ওদের হলের সিট থাকবে না, অতএব মানে স্রোতের গা ভাষায় যে অন্তত আমাদের সিটটা রক্ষা হতে পারে, এরকম হতে পারে। কারণ অনেক সময় এই সিটগুলো রক্ষা হচ্ছে, মানে সিটগুলো বরাদ্দ হয়ে হচ্ছে ওই সমস্ত রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করে। তো ঠিক আছে, আপনারা ওইখানে সবাই নিরপেক্ষই দিতেন, আপনার কাউরে ভোট দরকার নেই। যে স্বতন্ত্র যারা ইলেকশনে দিচ্ছে ওই রকম সবগুলো সিটই আপনি স্বতন্ত্র করে ফেলতেন, এটার জন্যই তো আপনাদের জন্য একটা গৌরব এবং সত্যিকার আপনার নেতৃত্ব তৈরি হতো। আপনি সেই কাজটা করেন নাই। তার মানে বিষয়টা কি, আপনি নিজেদের পায়ে কুড়োল মেরে অন্যেরা দোষারোপ করেন, অন্যেরা মনে করেন যে আর নিজেদের মনে করেন অনেক বুদ্ধিমান। দেখেন আমরা সুপ্রিম কোর্টে ওকালতি করি, সুপ্রিম কোর্টে আমরা প্রথমে জজ কোর্টে যখন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথমে আমি উকিল হয়ে আসতাম তখন আমার নিজেরা অনেক বড় মনে করতাম, আর বাপরে বাপ আমরা মনে হয় অনেক কিছু। কিন্তু দেখলাম যে আমরা ওকালতি করতে করতে সেই মানে জজ সাহেবের কাছে দেন স্যার অমক করেন তমক করেন, জজ সেই ম্যাজিস্ট্রেট যে রায় দেয় সেই রায় দেওয়ার পরপরই আমরা যখন আপিল করি জজ কোর্টে তখন আমরা বলি জজ কিছুই বোঝেন, ম্যাজিস্ট্রেট কিচ্ছু বোঝে নাই, ম্যাজিস্ট্রেট মানে আইন বোঝে না, ম্যাজিস্ট্রেট ব্যাখ্যা বোঝে না, ম্যাজিস্ট্রেট অমুক বোঝে না। কই আমরা আপিল করি হচ্ছে জেলা জজে, জেলা জজের ওইখানে রায় আমার বিপক্ষে গেলেই আবার বলি যে জেলা জজে কিছুই বোঝে নাই, জেলা জজের আইন বোঝে না, জেলা জজ মানে ঘটনা বুঝতে পারে নাই, ফ্যাক্ট ভালো মতো ওই করে নাই, অনুধাবন করে নাই, আইন ভালো মতো পড়ে নাই, আইন ভালো মতো বোঝে নাই। তাহলে ওইখান থেকে আমরা চলে আসি মানে হাইকোর্টে আসি আমরা ওই একই বয়ান যে জেলা জজ কিছুই বোঝে না। আবার হাইকোর্টে রায় পাওয়ার পরেও আমরা অ্যাপিলেট ডিভিশনে যাই যে হাইকোর্ট আসলে আইন ঠিক মতো বুঝতে পারে নাই। তার মানে এত করার পরেও যদি এই হাইকোর্টের জজ ভালো না বোঝে, জেলা জজ ভালো না বোঝে, ম্যাজিস্ট্রেট ভালো না বোঝে, দুই পক্ষের বক্তব্য শোনার পরে, সাক্ষী প্রমাণ নেওয়ার পরে, দলিলপত্র দেখার পরে এত কথা বলা যায়। অথচ আজকে আপনি কোনো কারণ ছাড়াই গোবিন্দ প্রামাণিক দালাল, অমক দালাল, তমক দালাল, তার কাছে একটু শুনছেন, ব্যাখ্যা চাইছেন যে আপনি এটা বললেন কেন? না বলি আপনি শুনছেন, আপনি যা বক্তব্য দেন সবই কি টেলিভিশন সব কাজ করে? একটু অংশ কাটিং করে তার মন মতো অংশটুকু প্রচার করে সে, যাতে এটা মানুষের মধ্যে বিতর্ক তৈরি হয়। যত বিতর্ক তৈরি হয় তত সে প্রচার ভালো হয়, যত প্রচার হবে তত তার টাকা বেশি পাবে। মিডিয়া তো সেইটাই করে। মিডিয়া তো আপনার কথা ওই মানে সুন্দর মতো বললে সুন্দর কথা কেউ শোনে না, বিতর্ক যত করবেন তত শোনা বেশি। তো মিডিয়ার তো সেইটাই চাইবে, তার প্রচার চাইবে। তো তার প্রচার করতে গিয়ে তার যেটা পছন্দ মতো সেই কাজটা সেইটা করবে। তা আপনি সেইটার উপর নির্ভর করে আপনি এ দালাল, ও কুত্তার বাচ্চা, ও খারাপ বাচ্চা, ও খানকির বাচ্চা, মানে এহেনও বকাবাজি নাই। আর একটা সমাজে আপনার শিক্ষিত মানুষ, আপনারা ভদ্রতা জানবেন না, ভদ্রতা করবেন না। আপনারা তো ভদ্রতা সহই তো আপনি অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন, আপনার মানে ওপেন বাহাস দাবি করতে পারেন যে আসেন আপনি যেটা বলছেন আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি এখানে বৈঠক করেন না। এবং আমি তো এ পর্যন্ত আমার বক্তব্য নিয়ে কম পক্ষে এটা দিয়ে প্রায় 12 থেকে 13 বারের আগেই করছি, প্রায় 14-15 বার আমি নিজে চ্যালেঞ্জ করছি, 1 লাখ টাকা করে পুরস্কার দিতে চাইছি যে আসেন আপনি কথা বলেন, আপনি বোঝেন যে আমি আমার বক্তব্যগুলো সঠিক না, আমি যেভাবে চিন্তা করছি সেইভাবে না, আপনার বলেন, আমাকে বলেন। না হলে আপনি যদি মনে করেন যে আমি নির্বোধ, আমি বুঝি না, আমার লেখাপড়া নাই, আমার জ্ঞান গরিমা নেই, তা আপনারা করেন। এই যে আমাদের এখানে একটা মেয়ে নিজে কি নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি জানো, সংখ্যালঘু ছাত্র আন্দোলন, সুস্মিতা কর করতেছে। এই যে সেদিনও এখন সংবাদ সম্মেলন করলো, এখন যায় সে অনশন করবে, সে একটার পর একটা কাজ করতেছে, লোক থাকুক আর না তো করতেছে। তো তারপরে সেই কাজগুলো করেন। আপনার তো সেই কাজগুলো না করে সারাদিন এ দালাল, ও খারাপ, ও অমক, ও তমক, এই সমস্ত নানান কিছু। তো এখন মূল বিষয়টা আমরা কি চাই, আমাদের লক্ষ্য হচ্ছে যেহেতু আমরা মাইনরিটি, আমার বক্তব্য, কারণ আপনাদের ভিন্ন মত হতে পারে, আপনারা অনেকে বীর, মানে ফেসবুকে দেখুন একজন সিংহ
গর্জন দেয়া সিংহ, বিশাল বিশাল বীর। ভাই আমি অতটা বীর না, আমি বীরও না, আমি চাটুকার চামচাও না, 2 নম্বর না। এখন বিএনপির বিরুদ্ধে কথা বললে এখন মনে করেন আমি জামাতের লোক, আবার জামাত ক্ষমতা আসলে তার বিরুদ্ধে কথা বললে আপনি বলবেন যে আমি হলো ভারতের দালাল, মানে নানান কিছু, মানে মানুষের সীমা পরিসীমা নাই। এতদিন জানতাম যে আমি হলো বিএনপির দালাল। আমরা কিন্তু বিএনপি যখন এই 5 তারিখের পরে সাধু সন্ন্যাসী সহ অনেকরা দৌড়ায় ছুটে চলে গেছে, কার আগে কে দেখা করবে, আমরা কিন্তু যাইনি। এই সরকারের কাছ থেকে আমি সুবিধা নিতে পারতাম। এই সরকার, আমি যেভাবে 5 তারিখের পরে বক্তব্য দিয়েছি, এই সরকারের যথেষ্ট উপকার হয়েছে। ইচ্ছা করলে এই সরকারের কাছ থেকে তেলমাদি করা লাগতো না। আমি একটা চাইলে না করার ক্ষমতা ছিল না কারোর, সে পদ আমি নিতে পারতাম। খালেদা জিয়ার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে উনি চেনে আমার। আমি খালেদা জিয়া 2 বার ক্ষমতায় ছিল, তার কাছ থেকে আমি ব্যক্তিগত কোনোদিন কোনো সুবিধা নেইনি। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ মানে দেশের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের নেত্রী, 2 বার করে আমাকে ডেকে নিয়ে গেছে তার গণভবনে। আমি কিন্তু গিয়েছি সেখানে, কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না যে ও মানে ডেকে নিয়ে যাওয়ার পর দিনে আমি কিন্তু তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। আমাকে ওই ব্যক্তিগত সুবিধা দিয়ে আমাকে কোনো কিছু কেউ করাইতে পারে না। কারণ আমি প্রথমেই বলছি যে আমি একেবারেই অদপাড়াগাঁয়ের একটা কৃষক পরিবারের সন্তান। আমার বাবার নিজের নামটাও কোনো মতো লিখতে পারতাম, আমার মা তাও লিখতে পারে না। আমি সেই পরিবারের ছেলে হয়ে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উকিল। আমার এর চাইতে বড় পাওনা আমার আর কোথাও নাই। এই দেশের প্রধানমন্ত্রী এ পর্যন্ত এরশাদ সাহেব ব্যক্তিগতভাবে চিনত, খালেদা জিয়া ব্যক্তিগতভাবে চেনে, শেখ হাসিনা ব্যক্তিগতভাবে চেনে, এখনকার উপদেষ্টারা আমাকে চেনে, দেশের মানে সব গোয়েন্দা কর্মকর্তারা বড় বড় যারা, তারা ব্যক্তিগতভাবে চেনে, ভারতের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে চেনে, তারপরে ভারতের অন্তত 1 ডজন মন্ত্রী ব্যক্তিগতভাবে চেনে। তো এর চাইতে একজন কৃষক পরিবারের একটা অজপাড়াগাঁয়ের ছেলে হয়ে এর চাইতে বেশি আর কি আমার চাওয়া থাকতে পারে বলেন? গেলে তো সম্মান যথেষ্ট করে। এখন এই যে 15 তারিখে আমার ইন্দোনেশিয়ায় একটা সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন, সারা পৃথিবীর নেতারা আসবে, সেখানে আমাকে আমন্ত্রণ জানাইছে এবং তারা বিমান ভাড়া দিয়ে, বাংলাদেশ থেকে বিমান ভাড়া দিয়ে নিয়ে যাবে, ওখানে 5 হোটেলে রাখবে, খাওয়ার ব্যবস্থা করবে, থাকার ব্যবস্থা করবে, গাড়ির ব্যবস্থা করবে, আবার বিমানবন্দরে পর্যন্ত তারা উঠাই দিয়ে যাবে। সেটার জন্য আমার আমন্ত্রণ পত্র পাঠাইছে। আমি বলছি ভাই আমি যাইতে পারবো না, আমি নিজে আর্থিক অনটনে চলছি, আপনারা সবই দিলেন, এখান থেকে বিমানবন্দরে যাই আমি যে 200 টাকা ব্যয় করবো, আমি সেটাও ব্যয় করতে রাজি না, শুধু এইরকম একটা বিষয়। তো তারপরেও তাদের অনুরোধ চলছে। আজকে আমি তো মনে করি আমার যথেষ্ট পাওনা, আমার জীবনে, আমার ভগবানের ইচ্ছায়, আমার যে যতটুকু আমার হওয়ার কথা ছিল, আমার বন্ধু বান্ধব, আমরা ছোটবেলায় যাদের সঙ্গে খেলাধুলা করছি, তারা যে পজিশনে আছে সেই পজিশন থেকে আমি অনেক অনেক গুণে ভালো পজিশনে আছি। এর চাইতে বেশি ভালো আমার দরকার নেই, আমার নিজের ক্ষেত্রে আমি জানি। অতএব আমি কোনো তদবির করি নাই, চাটুকারিনা করি নাই, চামচামি করি নাই, কোনো কিছু করি নাই। ঢাকা শহরে আমি এসে আজকে রমনা কালী মন্দিরে যারাই লাফালাফি করুক, এখানে প্রথম মূর্তি দিয়ে সরস্বতী পূজা করছে আমি। আমার আগে মূর্তি দিয়ে কেউ পূজা করে নাই। আমার আগে যেটা ছিল অ্যাডভোকেট এস এন গোস্বামী, ব্যারিস্টার নিখিলেশ দত্ত, মেজর এসি দেব, তারপর হচ্ছে কি নাম, যিনি রতন সরকার, যিনি হলো প্রথম উদ্যোক্তা ওইখানে বাংলাদেশ মন্দির মিশনের, তিনি মামলা করছিলেন, প্রথম পূজা পার্বণ করতে গেছিল, কিন্তু কোনোটাই শান্তিমতো তারা কেউই পূজা করতে পারেনি। দুর্গা প্রতিমা নিয়ে গেছে, সেটা ফেলে দিয়ে চলে যাইতে হয়েছে। তারপরে অনেকবার আমরাই প্রথম, অ্যাডভোকেট অশোক ঘোষ এখনো জীবিত আছে, তার নেতৃত্বে গিয়ে আমরা ওইখানে গিয়ে আমরা সব গাছপালা কেটে প্রথমে ওইখানে ঘর তৈরি করছি। তারপর পরবর্তীকালে আমি নিজে, সুষমা স্বরাজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী, উনি নিজেকে আমার আপন ভাইয়ের মতো স্নেহ করতো, তাকে বলে 7 কোটি টাকা বরাদ্দ করাইছে, আমি নিজে মন্দির হয়েছে আর কি। ইসকন মন্দির যেটা স্বামীবাগ, আমি নিজে আমার কৃষ্ণ সেনার দখলে নিয়ে ইসকনকে ডেকে এনে দেয়া, জিজ্ঞেস করবেন ওখানে যারা পুরনো আছে তাদেরকে। স্বামীবাগ গেল, দয়াগঞ্জ শিব মন্দির, আমাদের নেত্রী কৃষ্ণ সেনা, আমার সংগঠন, সেই সংগঠনের নেতৃত্বে প্রথম ওইখানে গিয়ে দখলে নিয়ে তারপর ওখানে আমরা কমিটি করে দিয়ে আসছি। ঢালকানগর যমুনামাই আশ্রম আমরা নিজেরা করেছি, মানে দখল নিয়ে তারপর ওখানে কমিটি করে দিয়ে আসছি। এইভাবে ঢাকা শহরে প্রায় 1 ডজনের কাছাকাছি মন্দির আমরা পুনরুদ্ধার করছি। মানুষ এইখানে যে রথযাত্রা, আজকে লক্ষ লক্ষ লোক হয়, এই রথযাত্রা চালু করছে রতন সরকার। আপনার রথখোলা, সদরঘাট থেকে রথখোলা পর্যন্ত আমরা সে সময় ছিলাম। এই যে আজকে কি বলে, লোকনাথ মন্দিরে লক্ষ লক্ষ মানুষ যায়, এই লোকনাথ মন্দিরের গেটের থেকে একেবারে বন্ধ করে দিয়েছিল রতন সরকার গিয়ে, আরো লোকজন গিয়ে, বহু মানুষ সহ আমরা গিয়ে, আমরাও সাথে ছিলাম তখন, সেই ওয়াল টোয়াল ভেঙে দিয়ে
সেই মন্দিরের ওইখানে গেট খুলে দেওয়া, পরবর্তীকালে তারা এই ওখানে সেই শক্তি তারা কিনা শক্তি বিশ্ববিদ্যালয় তারা ওইটা রাখতে বাধ্য হয়েছে আর কি। তো এখন এই যে কাজগুলো আমরা করেছি, একটার পর একটা কাজগুলো করেছি, ব্যক্তিগত সুবিধা আমরা কোনোদিন নেই, এমনকি ব্যক্তিগতভাবে ওই শুধু প্রসাদ খাওয়ার জন্য আমরা মন্দিরে কোন সময় যাই না। আমরা যতটা চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা এই দেশের মন্ত্রী, আমি এই দেশের কোনো মন্ত্রী না, আমি এই দেশের কোনো রাজ ক্ষমতার ইউ না, আমার বাবা কোনো মন্ত্রী ছিল না, আমার বাবা কোনো শিল্পপতিও না, আমার নিজের আয়ের পয়সা দিয়ে নিজেদের যতটুকু সম্ভব, যতটুকু আমার ক্ষমতা, এই ঢাকা শহরকে আমরা আলোকিত করেছি। সারা বাংলাদেশে আমরা মিছিল মিটিং করানো শিখিয়েছি হিন্দুদেরকে। আমার আগে ঢাকা শহরে হিন্দুরা কোনোদিন মিছিল করে নেই। এখানে ঐক্য পরিষদ ছিল, পূজা পরিষদ ছিল, তারা কোনোদিন কোনো বড় ধরনের মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ করে নেই। তারা ঢাকেশ্বরী মন্দিরের সামনে বারান্দায় বসে সারা বাংলাদেশে যে সমস্ত পূজা পার্বণ ছিল সেটা নিয়ে করছে। প্রথম ঢাকা শহরে মিছিল মিটিং আমরা করেছি। আমার আগে কিছু ছিল, অনশন টনশন ছিল আর কি, বিক্ষোভ মিছিল হয় নাই কখনো। অনশন করেছে বাংলাদেশ সংখ্যালঘু কল্যাণ সমিতি, তারা মিছিল করছে, আমি ছিলাম সেখানে, আমরাও গেছি, আমি ছাত্র কল্যাণ সমিতির সেক্রেটারি ছিলাম। এই হলো বিষয়টা। তো আজকে ঢাকা শহরে জয় শ্রীরাম ধ্বনি দেন, সেই জয় শ্রীরাম ধ্বনি প্রথম আমি নিজে এখানে রামনবমী উৎসব করাকালে আমরা জয় শ্রীরাম ধ্বনি, আজকে যারা জয় শ্রীরাম ধ্বনি দেয়, আমার আগে বাংলাদেশে এই সমস্ত ধ্বনি কেউ দিত না, রাস্তায় নামতো না, নিজেদের নাম মানে নিজের নাম হিন্দু নাম, সেই হিন্দু নামের পরিচয় দিত না। 1987-88 সালে ঢাকায় যারা আসতো বেশিরভাগ হিন্দু নাম বাদ দিয়ে তারা নিজেদের নাম দিত। দেবনারায়ণ পাল নামে একটা ছেলে ছিল, তার নাম বদলায় বলতো হচ্ছে কি নামটা জানো আর কি, মানে সুমন এই জাতীয় নাম, কারণ নাম হচ্ছে নানান ধরনের, প্রত্যেকেই মিহিরলাল বইরা ছিল, সে তার নাম, এই ধরনের নানান ছোটখাটো নাম দিত, আমরা দেখছিলাম, নাম দিয়ে ই করতো। তো সেই কারণে আমরা হিন্দুদের যে বিষয়টা করতে চাই, এই ঢাকা শহরে হিন্দুরা ফ্ল্যাট কিনতো না, জমি কিনতো না, কোনো কিছু কিনতো না, সব মনে করতে চলে যাবে। কিন্তু এখন মানুষের মধ্যে একটা হয়েছে, না বাড়ি করে, জমি কেনে, এই দেশে থাকতে হবে, এই করতে হবে। ভারতবর্ষের অনেকেই 5 তারিখের পরে আমরা অনেকবার বলছি যে এত লাফালাফি করেন না। ইন্ডিয়ানদের আমি ভালো মতো চিনি, একেবারে ভালো মতো চিনি, কারণ হলো আমি তাদের বিশ্ব হিন্দু পরিষদের সেন্ট্রাল গভর্নিং কাউন্সিলের মেম্বার ছিলাম, আমি এখন নাই, ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলাম। বড় বড় নেতাদের সঙ্গে একদিন না, দীর্ঘ 12-13 বছর ধরে একসঙ্গে মিটিং করা, একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া, এক বিছানায় শুয়ে থাকার গৌরব আমার মধ্যে আছে। আমি 3য় বিশ্ব হিন্দু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। আমি বড় বড় যতগুলো প্রতি 5 বছর পর পর যেগুলো আরএসএস সম্মেলন ছিল, আমি নিজে সেখানে প্রতিনিধিত্ব করছি। আমার চাইতে বেশি জানা লোক মানে তাদের না। আমরা জানি যে তাদের মেরুদণ্ড কতটা শক্তিশালী এবং তারা বাংলাদেশ নিয়ে কতটা ভাবে। আমি বলছিলাম যে লাফায় লাফায় দল বাঁধিয়ে বর্ডারে গিয়ে কোনো লাভ হবে না। ফলাফল কি হয়েছে? আপনারা দল বাঁধিয়ে গেছেন, তারা ভিসা বন্ধ করে দিয়েছে, তারা মনে করছে সব হিন্দুরা মিছিল করে যাবে। এখন আবার লাফালাফি করতেছে, ভারতে গেলে পরে কোনো ডকুমেন্ট লাগবে না, আপনি যান না, বর্ডার দিয়ে যান না, বর্ডার দিয়ে দেখেন না আস্তে করে কি করে। মূলত এইগুলো হচ্ছে তাদের ভোটের রাজনীতি। তারা পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকতে চায়। ভারতবর্ষের মানে প্রচুর এইখানে বাঙালি আছে, বাংলাদেশি আছে যারা ওখানে গেছে, তাদের এই ভোটার নিয়ে তাল বাহানা করে। সেই 47 সাল থেকে এই তাল বাহানা করে, এই তাল বাহানা করে ভোট দেবো, দেবো, এইটা করেন, ওইটা করেন, এই মানে একবার আইন চেঞ্জ করে, এই একবার এই করে, এইগুলো করে করে তাদেরকে ভয় দেখায় কিভাবে তাদের ভোট নেওয়া যায়, সেই তালে থাকে আর কি। মূলত হচ্ছে এইটা। বাংলাদেশের হিন্দুদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই। পৃথিবীর সমস্ত দেশে মুসলিমরা বাংলাদেশের এতিমখানা থেকে আরম্ভ করে বহু জায়গায় তারা ডোনেট করে, এই মসজিদ টসজিদগুলো বিভিন্ন জায়গা। কিন্তু ভারত থেকে এবার মানে গতবার মোদী আসার পরে বেশ কিছু মন্দিরে তারা টাকা দিচ্ছে। তাছাড়া হিন্দুদেরকে উন্নয়নে অনেক কিছু করতে পারে, তারা চাপ দিয়ে, শেখ হাসিনাকে চাপ দিয়ে অনেক কিছু করতে পারতো, তারা কোনো কিছুই করে নাই এবং তাদের সেই প্রচেষ্টাও নাই। তো সেই কারণে বেশি অযথায় অতিরিক্ত লাফালাফি করার দরকার নেই। আমি মনে করি আপনি লাফালাফি করলে করবেন, অসুবিধা নেই। আপনার প্রথমে বুঝতে হবে যে আপনার পাওয়ার কতটা, আপনার ক্ষমতা কতটা, এইটা বিবেচনা করে লেখালেখি করবেন, চিৎকার চেঁচামেচি করবেন। আর যদি মনে করেন না আপনার পাওয়ার অনেক বেশি, আপনি অনেক ক্ষমতাশীল, আপনি যা মনে চায় তাই লেখেন, আমার কোনো আপত্তি নেই। আমরা কিন্তু আপনাদেরকে বাধ্য করছি না। আমি যে কথাটা বলতে চাই যে যতটুকু আপনার ক্ষমতায় কুলায়, যতটুকু আপনি এই দেশের মানুষের পালস বুঝে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করেন। অকারণে একটা বিবৃতি দেবেন, এরপরে মব হইলে বলবেন আমি হিন্দু বলে মবের শিকার হয়েছি। আপনি কিন্তু হিন্দু বলে মবের শিকার হন না। আপনি যখন পাওয়ার নেন, আওয়ামী লীগের পাওয়ারে নাচানাচি করেন, আওয়ামী লীগ কিন্তু আপনার নাচানাচি পর্যন্তই আপনার উস্কানি দিবে। তারপরে আওয়ামী লীগ চাইবে যে আপনি ধরা খান, আপনি আত্মচিৎকার করেন, আপনার এই ভিডিওটা সারা পৃথিবী ধরে ছড়াই দেবে, এই হিন্দুরা নির্যাতিত, এই মাইনরিটিরা নির্যাতিত। তারা কিন্তু আপনার ক্ষমতায়ন চায় না, তারা আপনাকে পদে বসাতে চায় না। এই হলো বিষয়টা। তো সেই কারণে আজকে এই পর্যন্ত আমরা বলতে চাই, আমাদের যে পরবর্তী কার্যক্রম, আমাদের অনেকগুলো কাজ আমাদের হাতে নেওয়ার দরকার ছিল,
আমরা অর্থের অভাবে করতে পারি না, সেটা আমরা প্রথম থেকেই বলতেছি। একটা সংবাদ সম্মেলন করা দরকার ছিল, বহুদিন ধরে আমরা পার্টি নাই, আমাদের এতগুলো সংস্কার কমিটি হয়ে গেল, কোনো জায়গা আমাদেরকে রাখে নাই। আমরা এই কথা বহুবারই বলছি, আমাদের উপদেষ্টা পরিষদে হিন্দু নাই, ওই যে একজন আছে সে কিন্তু হিন্দুদের প্রতিনিধি হিসেবে যায় নাই, সেটা ইউনূস সাহেবের নিজস্ব লোক হিসেবে গেছে। তো এই বিষয়, তো সেই কারণেই আমরা মনে করি সংবাদ সম্মেলন দরকার ছিল, এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ দরকার ছিল, একটা সারা বাংলাদেশের হিন্দুদের নিয়ে সরাদ্দি উদ্যানে একটা সমাবেশ করা দরকার ছিল, এটা আমরা করতে চাইছিলাম, কিন্তু অর্থের অভাবে আমরা এটা করতে পারিনি। একটা আমাদের প্রচেষ্টা আছে, দেখি নভেম্বরের এই সামনে, এটা সেপ্টেম্বর গেল, অক্টোবর নভেম্বরে আমরা একটা সমাবেশ করার মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমরা এক দফা দাবিতে, আমরা প্রথম থেকেই বলছি ওই সমস্ত 8 দফা দাবিতে হিন্দুদের কোনো লাভ নাই, কোনো কিছুই লাভ নেই। আপনার দরকার পাওয়ার, আপনার হাতে ক্ষমতায় আসলে পরে আপনি সব কিছু করতে পারবেন। ক্ষমতা হচ্ছে আলাদিনের চেরাগের দৈত্য, আপনি চেরাগে ঘষা দেবেন, দৈত্য এসে বলবে যে দো হুকুম জাহাপানা, আপনার বলেন আমি কি করব। তখন বলেন যে তুমি আগে কার ছিলে, বলে যে আগে এরশাদ ইসলাম, তো তারপরে হচ্ছে খালেদা জিয়া ইসলাম, তারপরে শেখ হাসিনা ইসলাম, বললো যে ঠিক আছে এখনকার, এখন আপনার, তো ঠিক আছে যাও এই 3 জনকে ধরে নিয়ে এসে জেলে ঢুকাই দাও। ক্ষমতা হচ্ছে তাই 3 জনকে জেলে ঢুকাই দিবে, আপনার পাওয়ার, আপনি যা হুকুম দেবেন, যা মনে করবেন সেটাই বাস্তবায়ন হবে। যদি চেয়ারে আপনি বসেন, ওই আর একজনের চেয়ারে বসে থাকবে, আপনি পিছন পাশে যে ছবি তুলবেন, চাটুকারিতা করবেন, ভাই আমার একটা নমিনেশন দেন। এখন আছে কতগুলো হিন্দু রাজনৈতিক দল খুলেই বিভিন্ন দলের কাছে যাচ্ছে, ভাই আপনার আমার একটা নমিনেশন দেন, আমার বাংলাদেশের 3 কোটি হিন্দু আপনার পক্ষে যাবে, আমার যদি 30টা সিট দেন, আমার যদি 20টা সিট দেন। 3 কোটি হিন্দু তো তার কাছে 300 জনও তার পক্ষে না, এই জিনিসটা ওরা ভালো মতো বলবে। আপনি যদি মনে করেন মুসলিমরা সব বোকা, এটা আপনি নিজে বোকা, এটা প্রমাণ করলেন। গত 1000 বছর ধরে মুসলিম কিন্তু কোনোদিন তাদের মুসলিম প্রমাণ করেছে তারা বোকা না। তারা আরব থেকে এসে এই ভারত দখল করেছে, ভারতের লোকদেরকে কনভার্ট করেছে, এবং এখনো দেশটা তাদের দখলে, এবং তারা এই ভূমির থেকে এখন বলে যে তোমার মামার দেশে চলে যাও। তার কতটা তারা বুদ্ধি রাখে, কতটা মেধা রাখে। এখনো যদি মনে করেন যে আপনি তাদের চেয়ে বেশি বুদ্ধিমান, তাহলে মনে করবেন যে আপনি ভুল পথে আসছেন। এবং গত 1000 বছর ধরে হিন্দুরা ঠিক ভুল পথেই রয়ে গেছে, যেখানে আমাদের এরা বলছে, আমাদের প্রাচীন ঋষিরা বলছে, শনি পূজার মধ্য দিয়ে আমাদেরকে বুঝাইতে চাইছে, যখন অন্যেরা ক্ষমতা আসে, যারা আপনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে আপনি যখন মনে করবেন আপনি রুখে দাঁড়ায় কিছু করতে পারবেন না, তখন ওই শনি পূজার মতো আপনি শনি পূজা করবেন, সালাম আদাব এগুলো দেখাবেন, সবকিছু হলো রাস্তার যেখানে যতটা দূরত্ব বজায় রেখে করা যায় সেটা। ঘরে আনবেন, আপনার মেয়ে নিয়ে চলে যাবে, ঘরে আনবেন আপনার বউ নিয়ে চলে যাবে, ঘরে আনবেন আপনার সম্পত্তি চলে যাবে। তো সেই কারণে আমরা সেই কারণে সেপারেট ইলেক্টোরেট চেয়েছি, যে আপনার এত তাদের সঙ্গে মাখামাখির দরকার নেই। যেভাবে হোক আপনার নিজেকে স্বতন্ত্র বজায় রাখেন, নিজের ছেলে মেয়েদের লাভ যাতে শিকার না হয় সেইটা, তাহলে অন্তত নিজের সমাজটাকে বাঁচাতে পারবেন, নিজের ধর্মটাকে বাঁচাতে পারবেন। এটা হচ্ছে আমার বক্তব্য। তো সবার মঙ্গল কামনা করি, এবং সামনের নভেম্বরে আমরা একটা মহাসমাবেশ করতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আর্থিক অনটন আমাদের আছে, তাই বলে আমরা কারোর কাছে দালালি করে টাকা নেব না, অন্যের সমর্থন দেওয়ার জন্য আমরা টাকা নেব না। টাকা চাইলে আমরা অনেকের কাছে নিতে পারি, বহুজনে টাকা দেওয়ার জন্য রেডি থাকে, কিন্তু তাদেরকে তাদের ভোটের কথা বলতে হবে। আমরা জামাতে ইসলামের অনুষ্ঠানে গিয়েও আমরা বলছি যে কাউকে আমরা ভোট দেব না যদি আমাদের সিট না থাকে। ইসলামী আন্দোলনের বক্তব্য অনুষ্ঠানে গিয়ে আমি তাই বলেছি, প্রেস ক্লাবে বিএনপির অনুষ্ঠানে গিয়ে আমি ওই একই কথা বলেছি, আমাদের সিট দিতে হবে। তো সেই কারণে আমাদের বক্তব্য একটা, যে ভাই আমাদের সংখ্যানুপাতে যতটুকু সিট ততটুকু। সামনে দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজার মেসেজটাও তাই। দুর্গাপূজায় বলা আছে যে এই প্রতিষ্ঠান 3 জন মহিলা প্রতিনিধি আছে, 3 জন পুরুষ প্রতিনিধি আছে, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কার্তিক, গণেশ, মহাদেব, অর্থাৎ সমসংখ্যক নারী এবং সমসংখ্যক পুরুষ প্রতিনিধি এই প্রতিষ্ঠানে থাকতে হবে। এর মধ্যে আছে সমসংখ্যক আর্য প্রতিনিধি, সমসংখ্যক অনার্য প্রতিনিধি। আপনি দেখবেন যে প্রতিমাগুলোর গায়ের রং কোনোটা কালো, কালো শ্যামলা রঙে করে, আর কোনোটা একেবারে সাদা ফর্সা কিংবা সোনালী রং করা হয়। দেখবেন যে মহাদেব তার জটাজাটি ধরা একটু শ্যামলা কালার করে অথবা নীল রঙের করে, দুর্গা কিন্তু সোনালী কালার। আপনার কার্তিকের চুল কোকড়ানো নিগ্র অথবা একটু শ্যামলা কালার করে। আপনার লক্ষ্মীও দেখবেন চুল হালকা কোকড়ানো এবং একটু, মহিলা মানুষ তাকে তো একেবারে কালো করা যায় না, শ্যামলা কালারে। এই 3 জন হচ্ছে অনার্যদের প্রতিনিধি, আর 3 জন দুর্গা, আর হচ্ছে গণেশ, আর হচ্ছে সরস্বতী, 3 জন হচ্ছে আর্য প্রতিনিধি। অর্থাৎ সমসংখ্যক আর্য প্রতিনিধি, সমসংখ্যক অনার্য প্রতিনিধি, সমসংখ্যক নারী প্রতিনিধি, সমসংখ্যক পুরুষ প্রতিনিধি। এবং এইটা হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, প্রতিনিধিত্বশীল সংসদীয় গণতন্ত্র। সেটা হচ্ছে যে দেখবেন
দেবাদিদেব মহাদেব, আমাদের সবার সব দেবতাদেরও দেবতা হচ্ছে মহাদেব, কিন্তু দেবতাদের দেবতা মহাদেব, মহাদেবের দুর্গাপূজা যারা দেখতে যায় আপনি ইন্টারভিউ নিয়েন, 90% মানুষ বলবেই না যে এই প্রতিষ্ঠানে যে 6টা প্রতিমা আছে 6টার মধ্যে মহাদেবের দেখাই যায় না। সেই মাথার উপরে, দুর্গার মাথার উপরে ছোট্ট করে একটা অনেকে বানায় রাখে, অনেকে কাগজের উপর দিয়ে রাখে, মানে আমাদের সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতির মতো, মানে উজিরে খামাখা চেয়ার একটা আছে, সম্মান একটা আছে, ওই যা লিখে দেবে ওইটা সই করে দিতে হবে, এর বাইরে আর কিছু না। তা মূল ক্ষমতা আছে দুর্গার হাতে, দুর্গার 10 হাত, আপনার প্রধানমন্ত্রীর মতো, তার হাতে চাইনিজ কুড়াল থেকে আরম্ভ করে বরাভয় থেকে আরম্ভ করে সবকিছু, সে যা মনে চায় তাই করে। এর হাতে লক্ষ্মী আছে, লক্ষ্মী হচ্ছে অর্থমন্ত্রী, সরস্বতী শিক্ষামন্ত্রী, গণপতি গণেশ আছে পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী, আর হচ্ছে কার্তিক দেব সেনাপতি কার্তিক স্বরাষ্ট্রমন্ত্রী। তো এইভাবে বলছে 4টি বৃহৎ মন্ত্রণালয়। এর সঙ্গে আরো বহু ব্যাখ্যা আছে, আজকে আর এই দুর্গাপূজার এই বিষয় নিয়ে ব্যাখ্যা করবো না, অনেক বিষয় নিয়ে। এটা শুধুমাত্র ওই পূজা করলেই দুর্গতি নাশ হয় না, দুর্গতি নাশ হয় দুর্গাপূজার যে মন্ত্রটা আছে বেদের থেকে, অহম রাষ্ট্রী বলছে, এটা রাষ্ট্র, এই রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব যদি আপনার আসে, দুর্গাপূজার মধ্য দিয়ে আপনাকে সেই রাষ্ট্র চিন্তাটা আপনার মধ্য দিয়ে দিয়েছে যে আপনাকে এনিহাও এই রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব আনতে হবে এবং প্রতিনিধিত্বশীল আনতে হবে। যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে আপনার দুর্গতি নাশ হবে। আপনি এমনি এমনি শুধু ধূপ ধুনা দিয়ে একটু নাচলেন, ওইখানে ভালো ভালো শাড়ি পরিয়ে দেয়, ওইখানে প্রতিমা দর্শন করে আসলেন, তাতে আপনার দুর্গতি যাবে না। কারণ দুর্গতি যাইতে গেলে দুর্গার মূল তত্ত্বটাকে আপনার জানতে হবে, এই বিষয়টা। আর একই সঙ্গে আপনার এটা শুধু আমাদের না, আপনার সেই শ্রীকৃষ্ণ এই একই কথা বলছে অর্জুনদের। তো সেই কারণেই এখন যেটা বলছে অনন্ত গোপ শ্যাম চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে কিছু বলা যায় না, বললে কোনো লাভ নেই, বলে যত বেশি বলবা সে তত বেশি আটকা থাকবে, যত না বলবা তত যায় তারে আইন দিয়ে বের করে নিয়ে আসতে পারবে। এই হলো বিষয়টা, আমার যেটা ধারণা। আর যদি মনে করো তুমি যদি ভিন্ন মত পোষণ করো, তোমরা বলো, তোমরা মিছিল মিটিং বিক্ষোভ প্রতিবাদ সব করো। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার যেটা ধারণা, যে আপনি যদি তাকে নিয়ে যত বেশি নাচানাচি করবেন, যত বেশি ফেসবুকে লাফালাফি করবেন, তত ওরা অ্যালার্ট হবে, তত এইটা নিয়ে তার সতর্ক থাকবে, তত এটা বাধা দিবে। এটা হচ্ছে আমার মতে, যে কারণে আমি এই ব্যাপারে একটু কম বলার চেষ্টা করি। কিন্তু আপনারা যদি মনে করেন না, আপনাদের বুদ্ধি মেধা অভিজ্ঞতা আপনার বেশি, আপনারা করেন, এই বিষয়টা। আমি পারতপক্ষে আমি নিজেকে অত জ্ঞানী মনে না করলেও একেবারে আমি নির্বোধ তা না, কারণ নির্বোধ হইলে তো হাইকোর্টে যখন আমি মেম্বারশিপ হয়, তো বিচারপতিরা আমাদেরকে দেয়, মার্কিং করে। এখন অ্যাপিলেট ডিভিশনের হাইকোর্টেরও 78 জন বিচারপতি আমার পক্ষে মত দিয়েছে, অ্যাপিলেট ডিভিশনে হয়তো হয়ে যাবো, আমরা মেম্বারশিপ হয়ে যাবো, পাবো আর কি। তো একেবারে নির্বোধ হইলে তো আর বিচারপতিরা আমাদের এই পরীক্ষায় পাশ করাইতো না, এইভাবে আমাদের পক্ষে, আমার পক্ষে অন্তত এই দিত না। তো সব দিক দিয়ে আমি মনে করি যে হয়তো অনেক আপনাদের চাইতে আমার বুদ্ধি কম, মেধা কম, দূরদর্শিতা কম, অতীত অভিজ্ঞতা কম, কিন্তু একেবারে নির্বোধ না। তো আমার বুদ্ধি অনুযায়ী আমি যেটা মনে করেছি সেটা, যে কারণে আমি এটা বলি না। তো আমি সবার মঙ্গল কামনা করি, আমি চাই চিন্ময় প্রভুর মুক্তি পাক, কারণ সে ব্যক্তিটা প্রকৃতপক্ষে কোনো অপরাধী না, তো নিরপরাধ, কিন্তু আপনাদের কারণে, আপনাদের এই আওয়ামী লীগপন্থী হিন্দুদের উস্কানির কারণে আজকে তার এই দুরবস্থা। আপনারা যতদিন আওয়ামী লীগ বিএনপি এই দুই পক্ষ থেকে সরিয়ে আসবেন, শুধু আওয়ামী লীগ বিএনপি না, আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি, তারপরে হচ্ছে সেই কমিউনিস্ট, সব রাজনৈতিক দল থেকে মুক্ত হয়ে যদি শুধু হিন্দু হন, সেই দিন দেখবেন আপনি পাবেন ওই চরমনাইও কারোরই ভোট দেওয়া যাবে না। আপনি ওই যে অনন্ত বলছেন, আপনি ভোট দেবেন যদি শুধু হিন্দু হয়, নিরপেক্ষ হিন্দু হয়, তাহলে আপনি ভোট দেবেন, নইলে না, আপনার কারোর দরকার নেই, এই হলো বিষয়টা। তো আমি সেটা মনে করি যে একমাত্র হিন্দু, শুধু হিন্দুর ভোট যদি দেয় পায়, তাহলে হিন্দুদের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, নইলে কোনো লাভ নেই। অকারণে ভোট কেন্দ্রে গিয়ে খামাকে মার খাওয়ার দরকার নেই আমার মতে। আপনি গেলে যান, আপনি যাচ্ছেন যাবেন, অসুবিধা নেই, মার খাইলে খাবেন। তো সবার মঙ্গল কামনা করি, সবে সাং মঙ্গলাং ভূয়াৎ, সবে শান্তি নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগবত। নমস্কার সবাই।